রুচি ছায়ার ভেতর আলো। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পরুচিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা অনেক দিন পরে আবার গল্পে ফিরছি। আমাদের আজকের গল্পের লেখক মঞ্জিল সেনের কলমে আমি সুচরিতা বলছি। গল্পের সূত্রধার আমি রাজু। আর দেরি না করে চলে যাই গল্পে। শুনতে থাকুন, আমি সুচরিতা বলছি। প্রমথেশ আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। আমাকে হঠাৎ দেখেই বোধ হয় ও আর মালবিকা গড়িয়াহাটায় একটা বড় দোকানে হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে। মস্ত একটা হল নিয়ে দোকানের শুরু। ওখানে দেশের ভিন রাজ্যের শাড়ি থেকে শুরু করে বিছানার চাদর, রেডিমেড পোশাক, এমনকি গৃহস্থালির নানা প্রয়োজনীয় জিনিসও পাওয়া যায়। এছাড়া আছে মনোহরি বিভাগ। দোকানটার খুব নাম, খদ্দেরের ভিড় লেগেই আছে। ওরা ওখানে কেন এসেছে আমি জানি। প্রমথেশ মালবিকাকে বিয়ে করতে চায়। মালবিকাও যে এ ব্যাপারে গড় আছে তা নয়, তবে এখনো মনস্থির করতে পারেনি। ওর স্বামী মারা যাবার পরও বড় নিঃসঙ্গ হয়ে পড়েছে। একটা সন্তান থাকলেও কথা ছিল, কিন্তু ভগবান সেই দিক থেকেও ওকে বঞ্চিত করেছে। ওর এখন একটা অবলম্বন দরকার। এখানে ওরা কেনাকাটা করতে এসেছিল। মালবিকা কিন্তু আমাকে দেখতে পায়। ও হাসতে হাসতে প্রমথেশকে কি একটা কথা বলল, কিন্তু প্রমথেশের দিক থেকে কোনো সাড়া না পেয়ে ও মুখ ফিরিয়ে তাকাল। তারপর প্রমথেশের বিস্ফারিত দৃষ্টি লক্ষ্য করে ভ্রুকুটি করে বলল, কি ভূত দেখেছো নাকি? চোখ মুখের চেহারা সেরকমই দেখাচ্ছে। মনে হলো আমি সুচরিতাকে দেখলাম। অস্ফুষ্ট কণ্ঠে জবাব দিল প্রমথেশ। সুচরিতা? মালবিকা অবাক হয়ে বলল, তুমি জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? সুচরিতা এখানে আসবে কি করে? সে তো... আরে আমি স্পষ্ট দেখলাম। প্রমথেশ ওর কথা শেষ হবার আগেই বলল, কি আশ্চর্য! কাকে দেখতে কাকে দেখেছো? মালবিকা বলল, তোমার আজকাল দেখছি খুব মনের ভুল হয়, আগে তো এমন ছিল না। আমার হাসি পেল। আমরা চারজন, অর্থাৎ আমি, মালবিকা, প্রমথেশ আর দিব্যজ্যোতি, এই চারজন কলেজে পড়ার সময় বন্ধু ছিলাম। একই কলেজে পড়ার সুবাদে আমাদের সম্বন্ধ তুমি থেকে তুইতে এসে দাঁড়িয়েছিল। ওরা এখন বিয়ে করবে বলে নতুন করে তুমি অভ্যেস করছে। কলকাতার উপকণ্ঠে একটা কোয়েট কলেজে আমরা পড়তাম। আমার বাবা ছিলেন স্কুল মাস্টার, তাছাড়া বাড়িতে ছাত্র পড়াতেন। আমাদের অবস্থা মোটামুটি বলা যায়। আমার পরে আরো দুই ভাই। আমার গায়ের রং ময়লা, রোগা চেহারা, তাই আমার বিয়ে হওয়া যে মুশকিল তা আমি জানতাম। আমাকে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে হবে এটাও আমার অজানা ছিল না, তবে পড়াশোনায় আমি ভালোই ছিলাম। মালবিকা সুন্দরী, ওদের বাড়ির অবস্থা খুব ভালো, তার জন্য ওর মধ্যে কোনো অহংকার ছিল না। বরং আমি লেখাপড়ায় ভালো বলে ও আমাকে একটু সমীহই করত। আমরা দুজনে মনের কথা অকপটে খুলে বলতাম। কলেজে নিজেদের ক্লাসের ছেলে মেয়েদের সঙ্গে যেমন আলাপ থাকে, প্রমথেশ আর দিব্যজ্যোতির সঙ্গে আমাদের তেমনই আলাপই ছিল। পরে আস্তে আস্তে ওরা আমাদের বন্ধু হয়ে ওঠে। তবে প্রমথেশ যে গোড়া থেকে মালবিকা রূপে মুগ্ধ, সেটা না বোঝবার মতো বোকা আমরা ছিলাম না। এ নিয়ে আমি আর মালবিকা আড়ালে হাসাহাসি করতাম। প্রমথেশের কিন্তু বেশ পুরুষালী চেহারা। মেয়েরা ওর দিকে আর চোখে তাকাতো, আরো অপ্রস্তুতে হাসি হাসত। ওর বাবা রাইটার্সে কেরানির কাজ করতেন। বাড়ির অবস্থা তেমন ভালো ছিল না। দিব্যজ্যোতির ছোটখাটো চেহারা, কিন্তু ও ছিল খুব শার্প আর মেধাবী ছাত্র। ওর মধ্যে কোনো ন্যাকামি আমি কখনো দেখিনি। সব ব্যাপারেই ও ছিল সিরিয়াস। ওর বাড়ির অবস্থা ছিল বেশ সচ্ছল। আগেই বলেছি আমাদের কলেজ ছিল কলকাতার উপকণ্ঠে। আমি থাকতাম সোদপুর, মালবিকা দমদম,
প্রমথেশ হালিশহর আর দেব্যজ্যোতি কাকি। আমাদের কলেজ থেকে একটু দূরে একটা মাঠ ছিল, সেখানে গরু ছাগল চড়ে বেড়াতো। দু একজন রাখল ওখানে গরু নিয়ে আসতো। মাঠের এক প্রান্তে একটা পোড়া মন্দির ছিল। আসলে মন্দিরের ধ্বংসাবশেষ, কিন্তু ভেতরের কিছু অংশ অক্ষত ছিল। গোটা 2 পিরিয়ড অফ থাকলে কিংবা কোনো কারণে তাড়াতাড়ি কলেজ ছুটি হয়ে গেলে আমরা 4 জন ওখানে চলে যেতাম। চাতালে বসে আড্ডা মারতাম আর বাদাম ভাজা খেতাম। কলেজ থেকে বেরিয়ে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। মালবিকা পড়ল না, শুনলাম ওর বিয়ের কথাবার্তা চলছে। প্রমথেশ চাকরির জন্য উঠে পড়ে লাগলো। একটা চাকরি পেয়েও গেল, আসামের এক চা বাগানে কুলি কামিনের সুপারভাইজারের চাকরি। ওই চা বাগানের ডাক্তার ছিলেন ওর মায়ের মামাতো দাদা। তার সুপারিশ আর প্রমথেশের পুরুষালী চেহারা, এই দুটি চাকরি পেতে সাহায্য করলো তাকে। ওখানে যাবার পরেও কিছুদিনও আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। তাতেই জেনেছিলাম ওর সেই মামা বাবু চাকরি থেকে অবসর নিয়ে কলকাতায় চলে গেছে। ও বড় একা হয়ে পড়েছে, আর কোনো বাঙালি নেই ওখানে। তারপর আস্তে আস্তে ওর চিঠি আসা কমতে কমতে একেবারেই বন্ধ হয়ে গেল। দেব্যজ্যোতি ব্যাঙ্গালোরের ইলেকট্রনিক্স নিয়ে পড়ার সুযোগও পেয়ে গেল। আমাকে ইউনিভার্সিটিতে পড়তে যেতে হতো। তাছাড়া পড়াশোনার চাপ, নানান কাজ, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার সময় হয়ে উঠছিল না। বছরখানেক পর মালবিকার বিয়ে হয়ে গেল। ও আমাদের 3 বন্ধুকে নেমন্তন্ন করেছিল, কিন্তু প্রমথেশ আর দেব্যজ্যোতি আসতে পারেনি। মালবিকার ভালোই বিয়ে হয়েছিল, বর ইঞ্জিনিয়ার। বিয়ের পর বরের সঙ্গে ও নাসিকে চলে গেল। কিছুদিন পরে আমি একটা চাকরি পেয়ে গেলাম। তার জন্য আমাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হয়েছিল। কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ মন্ত্রকের অধীনে সমাজ কল্যাণ বিভাগের চাকরি। গোটা পূর্বাঞ্চলের সদর দপ্তর হলো কলকাতা। সেখানেই আমার পোস্টিং। তবে বাইরে বাইরে ঘুরতে হবে, বিশেষ করে যেসব অঞ্চলে অনুন্নত সম্প্রদায়ের মানুষের বাস, সেখানে তাদের মধ্যে গিয়ে উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। আমার পদ হলো ফিল্ড অফিসার। কয়েক মাস শিক্ষানবিশ থাকার পর আমার ফিল্ড ওয়ার্কে যেতে হলো। বছর 2 কেটে গেল। তারপর আমার কাজ পড়লো আসামের এক চা বাগান। সেখানে কুলি কামিনদের অধিকাংশই আদিবাসী বা অনুন্নত সম্প্রদায়ের মানুষ। তাদের আর্থিক ও সামাজিক অবস্থা খতিয়ে দেখে আমাকে একটা রিপোর্ট দাখিল করতে হবে। এই সম্প্রদায়ের মধ্যে শিক্ষা এবং নানা রকম সামাজিক সুযোগ সুবিধে বিস্তারের সুপারিশ থাকবে এই রিপোর্টে। ওই চা বাগানেই কাজ করে প্রমথেশ। কলকাতার আপিস থেকেই ওখানে আমার থাকার ব্যবস্থা হলো। তাছাড়া ওখানকার আঞ্চলিক দপ্তরের সঙ্গেও যোগাযোগ করা হলো, যাতে আমার কোনো অসুবিধে না হয়। আমি অবশ্যই প্রমথেশকে ওখানে চিঠি লিখে আমার ওখানে যাবার কথা জানিয়ে দিলাম। আমি কিন্তু একা যাইনি, আমার সঙ্গে আরও 2 জন সহকর্মী ছিল। তারা অবশ্যই পুরনো কর্মচারী এবং অভিজ্ঞ। ওখানে পৌঁছে দেখলাম চা বাগানটা শহর থেকে বেশ দূরে। শুধু বাগিচার ম্যানেজার, অফিসের কিছু লোক আর কুলি কামিনারাই ওখানে থাকে। তাদের সংখ্যা অবশ্যই কম নয়। তবে চা বাগিচার এলাকায় চারপাশে আদিবাসী আর অনুন্নত সম্প্রদায়ের অনেক মানুষের বাস। তাদের জীবিকাও নানা রকম। শিক্ষা, চিকিৎসা এবং সুযোগ সুবিধে থেকে তারা বঞ্চিত। এদের নিয়েই আমাদের কাজ করতে হবে। একটা সুষ্ঠু পরিকল্পনা ছাড়া এদের মঙ্গলের জন্য কিছু করা সম্ভব নয়। যেদিন আমরা গিয়ে পৌঁছালাম তার পরের দিন থেকেই আমরা কোমর বেঁধে কাজে নেমে পড়লাম। ওদের দিক থেকেও এই ব্যাপারে খুব উৎসাহ দেখা দিল। কাজের মধ্যে এমন ডুবে গিয়েছিলাম যে প্রমথেশের কথা একেবারে মনেই ছিল না। যখন মনে পড়ল তখন অবাক হয়েই ভাবলাম, ওকে চিঠি দেওয়া সত্ত্বেও আমার সঙ্গে ও দেখা করলো না কেন? ও কি এখানে নেই? খোঁজ করতেই জানতে পারলাম আমার ধারণা ভুল। গত 4 বছরের ওপরও এখানে চাকরি করছে।
একবারও ছুটি নিয়ে দেশে যায়নি। সেই দিনই বিকালে কাজকর্ম চুকে যাবার পর আমি ওর বাড়ি গেলাম। চা বাগানের এক কামিনী আমাকে ওর বাড়ি পৌঁছে দিল। প্রমথেশ ঘরের ভেতর ছিল। বাইরে দুটো বাচ্চা খেলা করছিল, ধুলোবালিতে মাখামাখি, দেখেই বোঝা যায় আদিবাসী সন্তান। প্রমথেশ, প্রমথেশ! আমার ডাকাডাকিতে প্রমথেশ বেরিয়ে এলো। আমাকে দেখে ওর মুখ কেমন যেন হয়ে গেল। আমি দেখলাম ওর রং ময়লা হয়ে গেছে, চেহারায় আগের মতো জৌলস নেই, রোগাও হয়েছে। কি রে? আমি বললাম তোকে চিঠি দিয়েছিলাম, দেখা করলি না, এখন মনে হচ্ছে আমাকে দেখে খুশি হোসনি। আয় আয়, ভেতরে আয়। ও যেন কষ্ট করে মুখে হাসি টেনে বলল। ও আমাকে ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরে আসবাব তেমন নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাকে একটা চেয়ারে বসিয়ে ও আমার মুখোমুখি বসলো, তারপর বলল, আমি তোর চিঠি পাইনি রে। আমার কেন যেন মনে হলো ও সত্যি কথা বলল না। কিন্তু আমি এখানে এসেছি, সে খবরটাও কি পাসনি? আমি অনুযোগের সুরে বললাম, ও হ্যাঁ হ্যাঁ, কলকাতা থেকে 3 জন এসেছে আদিবাসীদের ওই ব্যাপারে, তাই শুনেছি। প্রমথেশ বলল, তার মধ্যে তুইও যে আছিস কেমন করে জানবো বল? তবে কলকাতা থেকে লোক এলো, তাদের সঙ্গে দেখা করার ইচ্ছে হলো না? আমি জিজ্ঞেস করলাম, এখানে একা একা পড়ে আছিস, কলকাতার খবর জানতে ইচ্ছে করে না? আমি তো কলকাতার লোক নই। প্রমথেশ একটু হাসবার চেষ্টা করল। আমার বাড়ি হলো হালি শহরে। ঠিক সেই সময় বাইরের বাচ্চা দুটো ঘরের ভেতরে এলো। ছোটটা প্রমথেশের কোলে চেপে বসল। আমি তো অবাক। প্রমথেশ তাড়াতাড়ি তাকে কোল থেকে নামিয়ে আমার দুর্বোধ্য ভাষায় ওদের কিছু বলল, মনে হলো বকলো। আর তখনই ঘরে ঢুকলো আঁটোসাঁটো চেহারার এক আদিবাসী রমণী। গায়ের রং তামাটে, কিন্তু চেহারায় চটক আছে। ছোট বাচ্চাটাকে কোলে তুলে সে প্রমথেশের দিকে তাকিয়ে কি যেন বলল, তারপর আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকালো। কে? আমি না জিজ্ঞেস করে পারলাম না। এই আমার কাজকর্ম করে। প্রমথেশ একটু আমতা আমতা করে জবাব দিল। আমার কিন্তু সন্দেহ হলো, বড় বাচ্চাটার মুখের সঙ্গে প্রমথেশের মুখের সাদৃশ্য চোখে না পড়ার মতো নয়। এমনকি প্রমথেশের বাথরুমের আঁচিলটা পর্যন্ত বাচ্চাটা পেয়েছে। মিথ্যে কথা কেন বলছিস? আমি একটু ধমকে সুরেই বললাম, বড়টা যে তোরই ছেলে তা দেখেই বোঝা যায়। অপরাধী ধরা পড়লে মুখের যেমন অবস্থা হয়, তেমন ভাব ফুটে উঠল প্রমথেশের চোখে মুখে। তারপর মেয়েটির দিকে তাকিয়ে কি যেন বলল। সে ঘাড় নেড়ে বাচ্চা দুটিকে নিয়ে ভেতরে চলে গেল। প্রমথেশ এবার বলল, তুই ঠিকই ধরেছিস, আমি ফেঁসে গেছি রে। ফেঁসে গেছিস মানে? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মানে একটু ইতস্তত করে প্রমথেশ বলল, এখানে একা থাকতাম, খাওয়া দাওয়ার অসুবিধে হচ্ছিল, তাই মেয়েটিকে রেখেছিলাম, কিন্তু ফেঁসে গেলাম রে। মেয়েটি একদিন বলল ওর বাচ্চা হবে। আমি ওকে কিছু টাকা দিয়ে বিদায় করতে চেয়েছিলাম, কিন্তু ওদের সমাজ এসব ব্যাপারে ভীষণ কড়া। তারা বলল মেয়েটিকে বিয়ে করতে হবে, নইলে ওরা আমাকে ছাড়বে না। এমনকি ম্যানেজারের কাছে ওদের মেয়েকে নষ্ট করার অভিযোগে আমাকে শাস্তি দিবে। আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। বাধ্য বলছিস কেন? আমি একটু রাগত কণ্ঠেই বললাম।
তোর শিক্ষা দীক্ষা রুচি এসব জলাঞ্জলি দিয়ে মেয়েটার সর্বনাশ করেছিলি, তখন পরিণামের কথা মনে হয়নি? তুই আর কাটা খাই নুন ছিটিস নে সুচরিতা। প্রমথেশ বলল। আমি জ্বলছি নিজের জ্বালায়, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? জ্ঞান নয়, তোর মতো পুরুষ মানুষদের জন্য আমার করুণা হয় জানিস। মানুষ হয়ে জন্মেছিস, নিজের ওপর সামান্য নিয়ন্ত্রণও থাকবে না? একটা অবলা নারী সর্বনাশ করে এখন বলছিস ফেসে গেছিস? এই তোদের পৌরুষ। সে তুই যাই বলিস। প্রমথেশ বলল। আমি এখান থেকে চলে যাব, আমাকে এই নরক থেকে মুক্তি পেতেই হবে। আর তোর বউ বাচ্চা দুটোর কি হবে? কি আর হবে, মেয়েটা খেটে খাবে। এখানে ওদের সম্প্রদায়ের সব মেয়েরাই কাজ করে, কেউ বসে থাকে না রে। তাছাড়া ওদের জাতের লোক ওকে দেখবে, আমাদের মতো নয়। তার মানে তুই ওদের ফেলে পালিয়ে যাবি? তুই পাগলের মতো কথা বলছিস? ওদের নিয়ে আমি দেশে ফিরতে পারবো? আমাদের সমাজ গ্রহণ করবে ওদের? তাছাড়া এই জায়গা ছেড়ে ও যাবে না। নিজেদের লোকজনের মধ্যে থাকতেই ওরা ভালোবাসে। এখান থেকে কয়েক মাইল দূরে শহরে ওরা যেতে চায় না। তো একেবারে পশ্চিমবাংলায়? তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। মাথা খারাপ আমার হয়নি, আমি গলা চড়িয়ে বললাম তোর হয়েছে। তা না হলে ওদের ফেলে পালিয়ে যাবার কথা ভাবছিস? আমি তো ভাবতেই পারছি না। এই সময় মেয়েটি আবার ওখানে এলো। একটা থালায় 2 পেয়ালা চা আর কিছু শুকনো খাবার নিয়ে এসেছে। আমার সামনে থালাটা নামিয়ে ও আমার মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। আমার বড় দুঃখ হলো ওর জন্য, কিন্তু ওকে দেখে কিছু বলবো তার উপায় নেই। ওদের ভাষা আমার কাছে যেমন দুর্বোধ্য, আমার ভাষাও তেমনও বুঝতে পারবে না। ওদের মধ্যে কাজ করার সময় এমন একজন স্থানীয় লোকের সাহায্য আমাদের নিতে হয় যে ওদের ভাষা বোঝে। প্রমথেশ এ ব্যাপারে আমাকে সাহায্য করবে না। আমি যখন চলে আসব, প্রমথেশ আমাকে বলল, সুচরিতা, তুই আমার সমস্যাটা একবারও ভেবে দেখলি না? সারা জীবন এখানে এই অশিক্ষিত ও কুসংস্কারগ্রস্ত পরিবেশে আমাকে কাটাতে হবে? একটা ভুলের জন্য সারা জীবন আমাকে মাসুল দিতে হবে? এক সময় আমরা বন্ধু ছিলাম রে, তোর কাছ থেকে একটু একটু সহানুভূতি আশা করেছিলাম। এর কয়েকদিন পরেই আমি কলকাতায় ফিরে এলাম। আসার আগে প্রমথেশের সঙ্গে আর দেখা করলাম না। তারপর কাজকর্মে প্রমথেশের কথা আমি ভুলেই গিয়েছিলাম। কিছুদিন পর আমাদের কলেজের এক সহপাঠীর মুখে খবর পেলাম মালবিকার স্বামী মারা গেছে। আমাকে আবার অফিসের কাজে বাইরে যেতে হলো, এবার উড়িষ্যার এক অনগ্রসর অঞ্চলে। সেখানে কিছুদিন থাকতে হলো। কলকাতার অফিসে ফেরার পর আরও কিছুদিন কেটে গেছে। হঠাৎ একদিন শিয়ালদহ স্টেশনে প্রমথেশের সঙ্গে দেখা। আমাকে দেখেই ও বলল, আমি চলে এসেছি সুচরিতা। চলে এসেছিস না পালিয়ে এসেছিস? আমি বললাম। বউ বাচ্চাদের পথে বসিয়ে এলি? না না না, একেবারেই না। পথে বসাবো কেন? প্রমথেশ বলল। শেষ পর্যন্ত 5,000 টাকা দিয়ে আমি মুক্তি পেল। মাত্র 5,000 টাকা? আমি যেন কথাটা বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, ওটাই ওদের কাছে অনেক। আমি তোকে বলেছিলাম না ওখানে আমার শরীর টিকছে না, আমি দেশে ফিরে যাব। তখন এই কথাটাই ওদেরকে ভালোভাবে বোঝালাম। তখন ওদের সমাজ এই টাকাটা রফা করল। আমার সঙ্গে এখানে আসতে রাজিও ছিল না মেয়েটা। সেটা অবশ্যই সে বুদ্ধিমতীর মতোই কাজ করেছে, আমি ঠেস দিয়ে বললাম।
তুই ওকে এখানে এনে হয়তো মেয়ে পাচারকারীদের হাতে তুলে দিতিস। অন্তত নিজের লোকজনের মধ্যেও মান সম্মান নিয়ে থাকবে। তুই না শুধু আমার দোষটাই দেখছিস। প্রমথেশ একটু অসহিষ্ণু কণ্ঠে বলল। তাছাড়া আমার বিয়েটা একদিক থেকে বিয়েই নয়, ওদের জোড়াজড়িতে, ওদের প্রথায় বিয়ে করতে হয়েছিল। সেটা আমাদের সমাজ বিয়ে বলে মেনে নেবে না। সব বুঝলাম, কিন্তু মেয়েটা এখন দুটো বাচ্চা নিয়ে সারা জীবন কি করবে? আমি জিজ্ঞেস করলাম। ওদের সমাজ ওকে দেখে নেবে। তাছাড়া ওকে বিয়ে করার মতো লোকও আছে। কোনো মেয়েকে তার স্বামী ছেড়ে গেলে ওদের সমাজে তার আবার বিয়ের ব্যবস্থা আছে। মেয়েদের অধিকার সম্বন্ধে ওদের সচেতনতা অনেক বেশি। আমাদের মতো পুরুষ শাসিত সমাজ নয়। তারপরে একটু বাঁকা হাসি হেসেও বলল, তাছাড়া ওর হাতে এখন করে 5,000 টাকা নোট। ওকে বিয়ে করার পাত্রের অভাব হবে না রে। আমি ওর সঙ্গে এ নিয়ে আর তর্ক করতে চাইলাম না। আসলে আমার প্রবৃত্তি হলো না। মালবিকার খবরটা শুনলাম। প্রমথেশ কথার মোড় ঘুরিয়ে বলল, ভেরি স্যাড, ভেরি স্যাড। ও শিগগির ফিরে আসবে না? ওর সঙ্গে আমার অনেক দিন যোগাযোগ নেই। এবার আমি একটু অপরাধীর মতো বললাম। বিদায়ের আগে প্রমথেশ আমাকে বলল, তোর কাছে আমার একটা অনুরোধ আছে রে সুচরিতা, বল রাখবি? না শুনে কি করে বলি, আমি জবাব দিলাম। পুরো বন্ধুত্বর খাতিরই তোকে অনুরোধটা করছি। চা বাগানের ওই ঘটনা তুই প্লিজ কাউকে জানাস না। হ্যাঁ, আমি অন্যায় করেছি, তার জন্য শাস্তিও পেয়েছি। তুই এই নিয়ে আর জলঘোলা করিস না রে। দেখা যাবে, আমি জবাব দিয়েছিলাম। তারপরেই আবার আমাকে ফিল্ড ওয়ার্কের জন্য বেরোতে হলো। কিছুদিন ব্যস্ততার মধ্যে কাটলো। কলকাতায় ফিরে এসে মাস কয়েক বিশ্রাম। আপাতত বাইরে যাবার কোনো পরিকল্পনা নেই। এই সময় খবরটা কানে এলো আমার। প্রমথেশ আর মালবিকাকে একসঙ্গে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে প্রমথেশ নাকি ওকে বিয়ে করতে চায়। মালবিকা এখনো মনস্থির করতে পারেনি, তবে শেষ পর্যন্ত বোধহয় রাজি হয়ে যাবে। খবরটা শুনে আমি স্তম্ভিত হলাম। মালবিকা আমার প্রাণের বন্ধু ছিল। প্রমথেশের মতো একটা চরিত্রহীন, দায়িত্ব জ্ঞানহীন মানুষ ওকে বিয়ে করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। মালবিকার কাছে ও যে চা বাগানের ঘটনাটা চেপে গেছে সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। আমি ওর বাড়ির ঠিকানায় একটা চিঠি লিখলাম যা শুনছি তা যদি সত্যি হয় তবে আমি মালবিকাকে সব জানাবো। সঙ্গে সঙ্গে ওর জবাব এলো, ও আমার সঙ্গে দেখা করতে চায়। অনেক অনুনয় বিনয় করে লিখেছি। একবার আমার সঙ্গে কথা বলে তারপর ও সিদ্ধান্ত নেবে। তাড়াহুড়ো করে কিছু করবে না, এমনকি আমার কথা শুনতেও রাজি। আমরা কলেজে পড়ার সময় যে পোড়া মন্দিরে চাতালে বসে আড্ডা মারতাম, ও সে জায়গায় দেখা করতে বলেছে। নিরিবিলিতে কথা বলার এমন জায়গা আর নেই। ওর সঙ্গে কথা না বলে আমি যেন হুট করে কিছু না করে বসি, সেই অনুরোধও ছিল চিঠিতে। আমাদের দেখা করার কথাটাও যেন আমি গোপন করে রাখি, এ কথাও লিখেছিল সে। ওর কাকুতি ভরা চিঠিটা পড়ে আমার মায়াই হলো। যতই হোক একসময় আমরা বন্ধু ছিলাম। যেদিন চিঠিটা পেলাম তার 2 দিন পরেই দেখা করার কথা, বিকেল 5টা। আমার কোনো অসুবিধে ছিল না, অফিস থেকে একটু আগেই বেরোলেই হবে। তবে ওই জায়গাটা ও বেছে নিল কেন তা আমার মাথায় ঢুকলো না। নিরিবিলি জায়গা কি আর ছিল না? যাই হোক, নির্দিষ্ট দিনে আমি ওখানে গেলাম। প্রমথেশ আগেই এসেছিল। ও আমাকে দেখে একগাল হেসে বলল, যাক বাঁচালি। আমি ভেবেছিলাম শেষ পর্যন্ত হয়তো তুই আসবি না।
তুই যা মেজাজি। আমরা দুজন পাশাপাশি বসলাম। ও আমাকে বোঝাতে চেষ্টা করলো ওর ফেলে আসা জীবনটা একটা বিগত অধ্যায়, ও নতুন করে বাঁচতে চায়। মালবিকাকে ও কলেজ থেকে অন্য চোখে দেখত, তবে বিয়ের প্রস্তাব তোলার মতো স্পর্ধা কোনোদিনই ওর হয়নি। মালবিকা বড়লোকের মেয়ে, সুন্দরী, আর ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। এখন মালবিকা বদলে গেছে। স্বামীর মৃত্যুর পর ও এখন খুব একলা হয়ে পড়েছে, তাই সাহস করে প্রমথেশ কথাটা পেরেছিল। মালবিকা ওর প্রস্তাব উপেক্ষা করেনি। ও নিজেই এখানে বসে একটা চাকরি জুটিয়ে নিয়েছে। তাছাড়া মালবিকার যা আছে তাতে কোনোদিন ওকে অন্যের ওপর নির্ভর করে চলতে হবে না। আমি যদি এখন ওদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়াই, তবে দুটি জীবনেই নষ্ট হয়ে যাবে। কথা বলতে বলতে প্রমথেশ একটা বড় রুমাল দু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পাকাচ্ছিল। আমি সেদিক তাকিয়ে বললাম, ঠিক আছে, আমি বাধা হব না, তবে তুই মালবিকাকে সব খুলে বল। তারপর ও যদি তোকে বিয়ে করতে রাজি থাকে, আমার কিছু বলার নেই। প্রমথেশ অধৈর্য কণ্ঠে বলল, তোর এক কথা, ওটা মন থেকে মুছে ফেলতে পারিস না? কি করে পারবো? আমি জবাব দিলাম, আমি নিজে মেয়ে হয়ে আর একজন মেয়েকে তুই যেভাবে পায়ে ঠেলে চলে এসেছিস, তা কি করে মেনে নেব? এ তো নারী জাতির অপমান। তোর একগুয়েই তোর সর্বনাশের কারণ হবে। প্রমথেশের গলায় এবার কঠিন শোনালো। তোকে আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই সেটা নিতে পারলি না। কি বলতে চাস তুই? বলতে চাই তোর মরণ তুই নিজেই ডেকে আনলি। হঠাৎ পাকানো রুমালটা আমার গলায় ফাঁসের মতো দু হাত দিয়ে মোচড়াতে লাগলো। এতক্ষণে আমি ওর মতলব বুঝলাম। কেন আমাকে নিরিবিলি জায়গায় দেখা করতে বলেছিল, তাও আমার কাছে স্পষ্ট হয়ে গেল। এখন ওর কুকুরটির কোনো সাক্ষী থাকবে না, কিন্তু এই উপলব্ধিটা বড় দেরিতে হলো আমার। ও শক্তিমান পুরুষ, বলিষ্ঠ দুই হাতে রুমালের দুপ্রান্ত ধরে টানছিল। আমার আর বাধা দেওয়ার কোনো ক্ষমতাই ছিল না। আমার দম বন্ধ হয়ে আসছে, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে, জিভও বেরিয়ে এসেছে। তারপর আর কিছু আমার মনে নেই। যখন আমার হুঁশ হলো, দেখলাম আমার হালকা শরীরটা শূন্যে ভাসছে, আর আমি যখন বেঁচেছিলাম সেই শরীরটা মাটিতে নিঃসাড়ে পড়ে আছে। প্রমথেশকে দেখতে পেলাম না। এরপর আরও একটু কাহিনী আছে। আমার মৃতদেহ পরদিন সকালে একটা কিশোর ওখানে গরু চড়াতে গিয়ে ওখানকার লোকদের খবর দেয়। পুলিশ আসে। প্রমথেশকে কেউ দেখেনি, তাই তাকে সন্দেহ করার কোনো কারণ ছিল না। আমার ব্যাগে আমার পরিচয়পত্র আরও সব কাগজ ছিল। তা থেকে পুলিশ আমার অফিস, আমার বাড়িতে যোগাযোগ করেছিল। কিন্তু কেন আমি ওখানে ওই পোড়া মন্দিরে গিয়েছিলাম তা কেউ বলতে পারেনি। কি করে পারবে? আমি তো কাউকে প্রমথেশের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলিনি। ওর অনুরোধ আমি রেখেছিলাম। তখন তো আর ওর অভিসন্ধি আমি বুঝিনি। আমার ওপর কোনো অত্যাচার হয়নি, ধস্তাধস্তির কোনো চিহ্ন ছিল না। তাই এই খুনের তদন্তে পুলিশ বিভ্রান্ত হয়েছিল। আমার কোনো শত্রু ছিল না, প্রেমিক ছিল না, অফিসের কোনো কাজে গোলমালও ছিল না। কোনো দিক দিয়ে এগোবার রাস্তা পেল না পুলিশ। রহস্যময় হত্যা, কাগজে কাগজে এই মন্তব্যই করা হয়েছিল। এই কাহিনী যেখানে শুরু হয়েছে তা হলো ওপারের ঘটনার পরের অধ্যায়। 2 মাস কেটে গেছে। আমার খুনের ব্যাপারটা এখন আর কোনো খবর নয়। এই 2 মাস আমার আত্মা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমি ধীর প্রতিজ্ঞ, মালবিকার সর্বনাশ হতে আমি দেব না। প্রমথেশের মুখোশ আমি খুলে দেবই দেব।
অনেক ভেবেচিন্তে আমি একটা মতলব করেছি। তারপরেই প্রথম সূচনা ওই বিপণীতে প্রমথেশকে দেখা দেওয়া। ওর মানসিক সংযম আমি নষ্ট করে দেব, এমন চরম অবস্থায় আমি ওকে পৌঁছে দেব যে শেষ পর্যন্ত ও স্বীকার করতে বাধ্য হবে আমাকে ও খুন করেছে। প্রথম দিন আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছে, কিন্তু ঘটনা তো তাই। ওকে আমি বারবার দেখা দেব, ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ওই ঘটনার কয়েকদিন পরে প্রমথেশ আর মালবিকা একটা রেস্তোরাঁয় বসে খাচ্ছিল। সূর্য অস্ত গেছে অনেকক্ষণ। মালবিকা বিয়েতে সম্মতি দিয়েছে, তবে ও একটু সময় চায়, অন্তত 6 মাস। প্রমথেশ আবার দেরি করতে রাজি নয়, ওর ইচ্ছে তাড়াতাড়ি শুভ কাজটা হয়ে যায়। ওর ভয় আছে আবার যদি কোনো বাধা আসে। ওরা খাচ্ছিল আর নিচু গলায় এই নিয়ে কথা বলছিল। হঠাৎ প্রমথেশ মুখ তুলে তাকালো আর ওর সর্বাঙ্গ যেন হিম হয়ে গেল। ওর কয়েক হাত দূরে একটা খালি টেবিলে বসে ওর দিকে তাকিয়ে মিটি মিটি হাসছিলাম আমি। কি হলো? মালবিকা প্রশ্ন করলো। কিছু দেখতে পাচ্ছ? প্রমথেশ কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো। ওর দৃষ্টি অনুসরণ করে তাকালো মালবিকা, তারপর বলল, না তো, কি দেখার কথা বলছো? সুচরিতা। কোনো মতো উচ্চারণ করলো প্রমথেশ। সুচরিতা? রেস্তোরাঁয় চোখ বুলিয়ে মালবিকা বলল, আমার মনে হয় তোমার নার্ভের অসুখ হয়েছে, কিংবা সুচরিতার কথা তুমি সবসময় ভাবো। সেই দিনও ওকে দেখার কথা বলেছিলে। তারপরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আহা, এত ভালো মেয়েটা, কে যে এমন করে খুন করলো, আর কেনই বা করলো কে জানে। ভগবান যেন সেই খুনিকে চরম শাস্তি দেন। প্রমথেশের সর্বাঙ্গ কেঁপে উঠল। এরপর আরো কয়েকবার আমি প্রমথেশকে দেখা দিয়েছি, ব্যঙ্গ ভরে হেসেছি। আমি বুঝতে পারছি ওর মানসিক দৃঢ়তা আস্তে আস্তে ভেঙে পড়েছে। তারপরে একদিন আমি চরম আঘাত হারলাম। মালবিকা কলকাতায় একটা ফ্ল্যাট কিনেছিল। বাপের বাড়ির সম্পত্তির অংশ আর স্বামীর টাকা পয়সা দুই ও পেয়েছিল। সেদিন রাত্রিরে প্রমথেশ ওর ফ্ল্যাটে বসে গল্প করছিল, মানে তাড়াতাড়ি বিয়ের জন্য পিড়াপিড়ি করছিল। ঠিক সেই সময় আমি দেখা দিলাম। তবে এবার প্রমথেশকে নয়, মালবিকাকে। আমাকে দেখে ওর দু চোখ বিস্ফারিত হয়ে উঠল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও ভীষণ ভয় পেয়েছে। বুঝতে পেরে আমার খুব খারাপ লাগলো। আমি ডান হাতের তর্জনী ঠোঁটের ওপর রেখে ওকে চুপ থাকতে ইশারা করলাম। তারপর ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে সেটা প্রসারিত করলাম প্রমথেশের দিকে। মালবিকা যেন হতভম্ব হয়ে গিয়েছে, কিছু বুঝতে পারছে না। কিন্তু তারপরে আমি যা করলাম তাতে ওর মুখে ফুটে উঠল বিস্ময়ের ছাপ। আমি আমার গলায় দুই দিকে দু হাত রেখে যেন কিছু দিয়ে গলায় ফাঁস দিচ্ছি এমন ভান করলাম। তারপরেই আবার আঙ্গুল দিয়ে দেখালাম প্রমথেশকে। আস্তে আস্তে মালবিকার চোখে মুখে ফুটে উঠল উপলব্ধির চিহ্ন। আমার ইঙ্গিতটাও বুঝতে পেরেছে। আমি মিলিয়ে গেলাম। প্রমথেশ কিন্তু বকবক করেই যাচ্ছিল। এত যে কাণ্ড ঘটে গেল তার কিছুই ও টের পায়নি। হঠাৎ ওকে থামিয়ে দিয়ে মালবিকা বলে উঠল, প্রথমেশ, সুচরিতা যেদিন মারা যায় সেদিন তুমি এখানেই ছিলে না? হঠাৎ এই প্রশ্নে প্রমথেশ কেমন যেন থতো মতো খেল। তারপর বলল, হ্যাঁ, মানে এই কথা জিজ্ঞেস করছো কেন? তোমার সঙ্গে সেদিন তার দেখা হয়েছিল? আমার সঙ্গে না তো। প্রমথেশ যেন আকাশ থেকে পড়ছে এমন ভান করল, কিন্তু ওর বলার ভঙ্গিতে
এমন একটা কৃত্রিমতা ছিল যা কানে বাজে। মালবিকার মুখ গম্ভীর হয়ে গেল, ওর কপালে ফুটে উঠল গভীর চিন্তার রেখা। কি ব্যাপার? প্রমথেশ জিজ্ঞাসা করল। হঠাৎ এই প্রশ্ন করছো কেন? সুচরিতার মৃত্যু রহস্যজনক। পুলিশ কোনো সূত্র পায়নি, কিন্তু সুচরিতা নিজে যদি কেউকে খুন করেছে জানিয়ে দেয়। মালবিকা জিজ্ঞাসাপূর্ণ দৃষ্টিতে তাকালো প্রমথেশের মুখের দিকে। তোমার কি মাথা খারাপ হলো নাকি? প্রমথেশ প্রতিরোধের কণ্ঠে বলল। মরা মানুষ কথা বলে এমন কখনো দেখিনি বা শুনিওনি। তুমি তো দুদিন আমাকে বলেছিলে সুচরিতাকে দেখছো। এই সেই দিনেও রেস্তোরাঁয় খাওয়ার সময় কথা বলেছিলে। সেটা আমার মনের ভুল। প্রমথেশের গলায় আর তেজ নেই। আমি কিন্তু ওকে দেখেছি। মালবিকা এবার দৃঢ় কণ্ঠে বলল। ও মনে হয় আমাকে বলতে চায় কে ওর খুনি। প্রমথেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও ঢোক গিলে বলল। যত সব গাঁজাখুরি। ও আর বসলো না, যেন পালিয়ে বাঁচল। এরপরেই দেবজ্যোতি এলো কলকাতায়। ও এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ডিরেক্টর, কিন্তু স্বভাব আগের মতোই আছে। মালবিকার সঙ্গে ও দেখা করল। আমি তখন মালবিকার ফ্ল্যাটে ছিলাম, তবে অশরীরে। আমাদের কোথাও যেতে বাধা নেই। দেবজ্যোতি যে সেদিন ওখানে আসবে তা আমি জানতাম। আমাদের অনেক কিছু ক্ষমতা আছে, যেমন এই কাহিনী আমি একজন লেখককে দিয়ে লেখাচ্ছি। তিনি এ ধরনের লেখায় সিদ্ধহস্ত, তাই তার কলমে আমি ভর করেছি। দু চার কথার পর মালবিকা দেবজ্যোতিকে সেদিনের ঘটনা খুলে বলল। আমাকেও কিভাবে দেখেছিল সে কথা বলতে বলতে ও কেঁদে ফেলল। আমার খুব কষ্ট হচ্ছিল। দেবজ্যোতি কিছুক্ষণ গুম হয়ে বসে রইল, তারপর বলল। প্রমথেশ আমাদের বন্ধু ছিল, তবে ওকে আমি কখনোই তেমন পছন্দ করতাম না। ভীষণ স্বার্থপর। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, সুচরিতাকে ও খুন করবে কেন, আবার এমন জায়গায় যেখানে আমরা আড্ডা মারতাম। ওই জায়গাটা নির্জন বলেই বোধ হয় প্রথমেশ ওখানে তাকে নিয়ে গিয়েছিল, কিন্তু কেন? দেবজ্যোতি বলল। সুচরিতাকে আমরা ভালোভাবে জানতাম। প্রথমেশ বলল আর সঙ্গে সঙ্গে ওর পেছনে পেছনে গেল, এমনও ছিল না। এর পেছনে নিশ্চয়ই একটা গূঢ় কারণ আছে, সেটা আমাদের জানতে হবে। কিছুক্ষণ দুজন চুপচাপ বসে রইল। তারপর দেবজ্যোতি আবার বলল। আচ্ছা, সুচরিতাকে তো চাকরির ব্যাপারে আদিবাসীদের বাস এমন সব জায়গায় যেতে হয়। ও আমাকে চিঠিতে তাই লিখেছিল। প্রথমেশ অসমের চা বাগানে কাজ করত। সেখানে আদিবাসী বা উপজাতি নিশ্চয় ছিল। চা বাগানের কুলিকামিনরা বেশিরভাগ ওদের সম্প্রদায়ের মানুষ হয়। সুচরিতাকে কি কখনো যেতে হয়েছিল সেখানে? তা আমি বলতে পারবো না। আমি না এত দূরে থাকতাম, সুচরিতার সঙ্গে পরের দিকে আর যোগাযোগ ছিল না। তারপর আমারও কপাল পড়ল। দেবজ্যোতি একটা স্বগতোক্তি করে বলল। আমি সুচরিতার অফিসে গিয়ে খোঁজ নেব, ওকে ওই চা বাগান অঞ্চলে যেতে হয়েছিল কি না। যদি তাই হয় আমি নিজে যাব সেখানে, খোঁজ খবর নেব। আমার মনে হয় রহস্যের চাবিকাঠি ওখানেই আছে। দেবজ্যোতির ওপর কৃতজ্ঞতায় আমার মন ভরে গেল। ও চিরকালই সিরিয়াস। যা শুরু করবে তার শেষ না দেখে ছাড়বে না। দিন 15 পরের ঘটনা। মালবিকার ফ্ল্যাটে দেবজ্যোতি আর প্রমথেশ এসেছে। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। প্রমথেশকে মালবিকাই খবর পাঠিয়ে আনিয়েছে। দেবজ্যোতিকে দেখে প্রমথেশ বলল। আরে দেবু, তুই কবে এলি? আমাকে খবর দিসনি তো? আমি খোঁজ খবরই গিয়েছিলাম, সময় পেলাম কই। আমার খবর? তার মানে? প্রমথেশ ভুরু কোচকাল।
দেব্যজ্যোতি ঠান্ডা গলায় জবাব দিল। সুচরিতার মৃত্যু নিয়ে আমি আর মালবিকা আলোচনা করছিলাম। ও খুন হয়েছে আমরা যেখানে আড্ডা মারতাম সেখানে, অর্থাৎ ওই জায়গাটার সঙ্গে পরিচিত এমন কেউ ওকে ওখানে নিয়ে গিয়েছিল। জায়গাটা নিরিবিলি, অথচ ওর কোনো শত্রু ছিল না, কারোর সঙ্গে প্রেমের ব্যাপারও ছিল না। তাই সমস্ত ব্যাপারটা আমার কাছে ধোয়াটে মনে হয়েছিল। আমি খোঁজ নিয়ে জানলাম আসামের চা বাগানে তুই কাজ করতিস। সুচরিতাকে একবার সেখানে যেতে হয়েছিল, আমিও তাই করলাম, অর্থাৎ ওখানে গেলাম আর তোর কীর্তি কাহিনী সব শুনে এলাম। সুচরিতা সব জেনে গিয়েছিল। তুই এদিকে এখানে ফিরে আসার পর মালবিকাকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিলিস। মালবিকার মুখেই শুনলাম ও প্রায় রাজি হয়ে গিয়েছিল, কিন্তু বাদ সাধল সুচরিতা। ও নিশ্চয়ই তোকে বলেছিল তোর কীর্তি কাহিনী মালবিকার কাছে ফাঁস করে দেবে। ওর মুখ বন্ধ করা তোর দরকার হয়ে পড়েছিল, তাই তুই ওকে কথায় বলিয়ে ওই পুরনো মন্দিরে নিয়ে গিয়েছিলি। ও জায়গাটার কথা শুধুমাত্র আমরা চারজনেই জানতাম। ওখানে গলায় ফাঁস দিয়ে তুই ওকে খুন করেছিস। না না না, প্রমথেশ প্রায় চেঁচিয়ে উঠল। এই সব তোদের মন গড়া কাহিনী, কোনো প্রমাণ নেই। ঠিক তখনই আমি দেখা দিলাম। ওরা তিনজনই আমাকে দেখল। আমি ডান হাতের তর্জনী প্রমথেশের দিকে বাড়িয়ে দিলাম, তারপর হাত দুটো গলার দুপাশে এনে ফাঁস ধরে টানবার ভঙ্গি করলাম। আমার জিভ বেরিয়ে এলো। সেই বীভৎস দৃশ্য দেখে ওরা যেন হতভম্ব হয়ে গিয়েছে। তারপর প্রমথেশই উন্মাত্তের মতো চিৎকার করে উঠল। তোকে আমি সরিয়ে দিয়েছিলাম না, তুই আবার আমার পথের কাটা হয়েছিস। তোকে এবার আমি খুন করব। উন্মাদের মতো দু হাত বাড়িয়ে আমার দিকে তেড়ে এলো, যেন আমার গলা টিপে ধরবে, কিন্তু শূন্যেই ওর দু হাত রয়ে গেল। আমি ততক্ষণে মিলিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে খুন করেছি, গলায় ফাঁস দিয়ে মেরেছি 100 বার। প্রমথেশ পাগলের মতো বলতে লাগলো। ও আমার পথের কাটা, ও আমার পথের কাটা, আর কাটাকে আমি সরিয়ে দিয়েছি। ওর দু কস দিয়ে ফেনা বেরোচ্ছে, দু চোখ রক্তবর্ণ। দেব্যজ্যোতি পুলিশে খবর দিল। তারা এসে দেখলো প্রমথেশ সে একই কথা বলে যাচ্ছে। ও আমার পথের কাটা, কাটাও। খুনের স্বীকারোক্তি। ওকে ওরা হাত করা পরিয়ে নিয়ে গেল। ও তখন বদ্ধ উন্মাদ। আমাকে আর কোনোদিন দেখা যাবে না। এই ঘটনার কয়েকদিন পর দেব্যজ্যোতি আর মালবিকা আমাদের বাড়ি গেল। আমার আত্মার শান্তির জন্য গয়ায় পিণ্ডদানের কথা বলল। ওরা ছিল আমার অভিন্ন হৃদয়ের বন্ধু। যদি আমার বাড়ির লোকের আপত্তি না থাকে তবে ওরা দুজন গয়ায় গিয়ে আমার পিণ্ড দেবে এ কথাও বলল। আমার বাড়ি থেকে আপত্তি করার কোনো কারণ ছিল না। গয়ায় পিণ্ড দেবার সময় ওরা দুজন মনে প্রাণে প্রার্থনা করেছিল, সুচরিতা, তোর আত্মা শান্তি লাভ করুক। তুই স্বর্গধামে ঈশ্বরের চরণে গিয়ে আশ্রয় নে, ওটাই তোর জায়গা। অনেক তপস্যা করলে এমন বন্ধু মানুষের জোটে। আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ। গল্প মন্দ লাগুক ভালো লাগুক, যেরকমই ফিলিংস হোক গল্পটা শুনে, একটা কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ। আজকের গল্প পাঠে বিপাশা, রাজু, নেহা, পাপ্পু। আর হ্যাঁ, গল্পটিতে একটা লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। দেখা হচ্ছে পরে।